নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। বলা আছে জঙ্গি ধরো না, এমন কি নির্দেশ আছে পুলিশের উপর? প্রশ্নটা থাকলো। সেই প্রশ্নটি গিয়েছিলাম অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে। তিনি স্পষ্টত যা বললেন চমকে ওঠার মতো, শিহরিত হওয়ার মতো ঘটনা। ইতিমধ্যে জানেন 6 জন না 8 জন জঙ্গিকে শেষ পর্যন্ত অসম পুলিশের এসটিএফ বাংলা থেকে, কেরল থেকে এসে ধরে নিয়ে যাচ্ছে। আর বাংলার পুলিশ কি করছিল তখন? রাজ্য পুলিশের গোয়েন্দারা কি করছিলেন? কলকাতা পুলিশের গোয়েন্দারা কি করছিলেন? ইন্টেলিজেন্স কর্তারা কি করছিলেন? বারবার এই প্রশ্ন তো আমাদের করতে হবে। আমরা দিনের পর দিন এই বাংলায় কখনো পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া বলে তাদের মিছিল করতে দেখেছি, নিজস্ব মিলিটারি, নিজস্ব পুলিশ নামিয়ে। এনআইএ এসে তাদের পাকড়াও করে, তাদের অফিস সিল করে, তাদের পাকড়াও করে নিয়ে যায়। তারপর সেসব কাজকর্মই বাংলায় বন্ধ হয়। আমরা দিনের পর দিন দেখেছি বিভিন্ন ধরনের সারা পৃথিবীতে কুখ্যাত টেররিস্টরা, তারা কখনো হাওড়ায়, কখনো দক্ষিণ কলকাতায়, কখনো মুর্শিদাবাদে, কখনো মালদায় লুকিয়ে থাকেন এবং তারপর নদিয়ায় লুকিয়ে থাকেন, তারপর সেখান থেকে ধরে নিয়ে যান। কেন্দ্রীয় সরকারের এজেন্সিগুলো, রাজ্য পুলিশ আছে কেন? কিসের জন্য আছে? কলকাতা পুলিশের উপর কি কোনো নির্দেশ আছে? রাজ্য পুলিশের উপর কি কোনো নির্দেশ আছে? 3000-এর ওপর পাসপোর্ট, এখন সংবাদ মাধ্যমে দেখছি 3000-এর ওপর পাসপোর্ট। প্রশ্ন তুলছেন মহামান্য বিচারপতিরা যে এই পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য তো পুলিশের কনফার্মেশন লাগে। তো সেই পুলিশ কি করছিল? তাহলে কি পুলিশও এর মধ্যে জড়িত, এই নেক্সাসের মধ্যে জড়িত? ভাবতে পারেন। প্রাক্তন একজন ইন্টেলিজেন্স কর্তা বলছেন, সোমবাবু ওসব 200, 300, 500 ব্যাপার নয়, 50,000, 60,000, 70,000 পাসপোর্ট হয়তো বেরিয়েই গেছে, আমরা কেউ জানি না। সবে তো বাংলাদেশের ঘটনা ঘটলো, অগাস্ট বিপ্লব ঘটলো বলে আমরা জানতে পারছি যে পাসপোর্ট এইভাবে জালিয়াতি হচ্ছে। কেউ জানতো না। তাহলে ইন্টেলিজেন্স কর্তারা কি করছিলেন? পশ্চিমবঙ্গের গোয়েন্দারা কি করছিলেন? গোয়েন্দারা কাদের পয়সায় মাইনে পান? আমার আপনার ট্যাক্সের টাকায় মাইনে পান। রাজ্য পুলিশের গোয়েন্দাদের বলছি, আপনারা সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় মাইনে পান, পাবলিকের পয়সায় টাকা পান, মাইনে পান। তাহলে আপনারা কি করছিলেন? এবং আপনাদের উপর কি নির্দেশ ছিল? আপনারা কি ইনএফিশিয়েন্ট? বিশ্বাস করি না, আপনারা যথেষ্ট এফিশিয়েন্ট। আপনারা সুযোগ পেলে আপনাদের কর্মদক্ষতা প্রমাণ করেন, কিন্তু আপনাদের উপর কি নির্দেশ আছে? না না বাবা, জঙ্গি ধরো না। আমি সরাসরি এই প্রশ্ন নিয়ে গিয়েছিলাম অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে। কি বললেন প্রশ্নের উত্তরে শুনুন। নমস্কার স্যার, আমি সন্ময় বলছি। নমস্কার। নমস্কার। বলছি, একটা ইনফরমেশন আপনি দেখেছেন, সেটা হচ্ছে আনসারুল বাংলার তার আউটফিট গুলো শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গ থেকে ধরা পড়ছে। অসম পুলিশ ডিটেক্ট করছে, আইডেন্টিফাই করছে, সেখানে তারা ঢুকেছিল। তাদের সূত্র ধরে মুর্শিদাবাদ জেলা এবং কেরল, সেখান থেকে আইডেন্টিফাই করা হচ্ছে যারা বেসিক্যালি আল কায়দার আউটফিট, তাদের দিয়ে জঙ্গি গোষ্ঠী তৈরি করা হচ্ছে। আমি এখানে খুব স্পেসিফিক প্রশ্ন করছি, ঘটনাটা সম্বন্ধে আমরা সবাই মোটামুটি ওয়াকিবহাল হয়েছি, যে রাজ্য পুলিশ কি ইনএফিসিয়েন্সির জন্য শেষ পর্যন্ত এদের আইডেন্টিফাই করতে পারছে না, নাকি আমি একটু অন্যভাবেও ব্যাপারটাকে ভাবছি, সেটা হচ্ছে দে হ্যাভ বিন গিভেন দ্য ইনস্ট্রাকশন নট টু অ্যাক্ট ফর ইট। তাতে বিশেষ বিশেষ একটা গোষ্ঠী রেগে যেতে পারে পশ্চিমবঙ্গ সরকারের উপর। অসম পুলিশ এসে তাদের এসটিএফ, এখানকার এসটিএফ এর সাহায্য নিয়ে তারপরে আইডেন্টিফাই করে সংশ্লিষ্ট ব্যক্তিদের ধরেছে এবং তারা মাদ্রাসা খুলে বসেছিল মুর্শিদাবাদের মাটিতে। কি বলবেন? আপনার ব্যাখ্যাটা একটু শুনতে চাই। দেখুন, পশ্চিমবঙ্গে যারা সরকার চালাচ্ছে, একটু জোরে বলবেন স্যার। পশ্চিমবঙ্গে যারা সরকার চালাচ্ছে তাদের একটা এলএম মডেলটা হচ্ছে লক্ষ্মী ভান্ডার মাইনরিটি, এই মডেলে তারা চলছে। আর তারা মনে করছে লক্ষ্মী ভান্ডার ব্যাপারটা এমনই যে একবার দিলেই বেশ কিছু বছর এখান থেকে ডিভিডেন্ড পাওয়া যাবে, এটা খুব একটা নার্চার করার প্রয়োজন নেই। কিন্তু মাইনরিটি ব্যাপারটা, সেটাকে আপনাকে রেগুলার নার্চার করতে হবে এবং সবসময় বোঝাতে হবে আমি তোমাদেরই লোক। এই ব্যাপারটা তাদের কাছে বার্তা যেতে হবে। এখন যারা সংখ্যালঘু সম্প্রদায়ের দলের লোক রয়েছেন বা দলকে সাপোর্ট করছেন, তারা বারবার বলছেন যে দলের সাফল্য পেতে গেলে এই কাজগুলো করতে হবে, এই জায়গা থেকে লোক আসবে, এই জায়গা থেকে হয়তো অস্ত্রশস্ত্রও আসতে পারে। তাদেরকে মোটামুটি ভাবে শেল্টার যদি না দেওয়া যায় তাহলে নির্বাচনে খুব একটা ফল পাওয়া যাবে না। এই বার্তাটা নিঃসন্দেহে পশ্চিমবঙ্গে যারা সংখ্যালঘু ভোটের উপর ভিত্তি করে এগোতে চাইছেন তাদেরকে এটা করতে হবেও হয়তো। এবং যেহেতু পশ্চিমবঙ্গের ভেতরের শক্তি যারা কি আছে মোটামুটি মানুষ পরিচিত, এবং তাই আতঙ্কবাদটা যদি বাইরে থেকে আসে তাহলে সুবিধে হয়।
এবং তাদের কাছে হয়তো অস্ত্রশস্ত্র আরো জোরালো অস্ত্রশস্ত্র থাকতে পারে, হয়তো তাদের ভালো ট্রেনিংও থাকতে পারে। আমরা দেখেছি যে পাকিস্তান এবং ইদানিংকালে বাংলাদেশ তারা মনে করছে ভারতের সঙ্গে সম্মুখ সমরে সম্ভব নয়, যেটা সম্ভব নয়, কিছুই করা সম্ভব নয়। তাই ওরা চোলাগুপ্ত যুদ্ধ যদি, যাকে অনেকে প্রক্সি ওয়ার বলছে, সেইভাবে করা যায় সেই নেশাতেই তারা মেতেছে। পাকিস্তান তো আমরা দেখেছিলাম কাশ্মীর দিয়ে তারা ভারতে ঢুকেছে, আতঙ্কবাদীদের পাঠিয়েছিল এবং কাশ্মীরও বিভিন্ন জায়গায় ঝামেলা করেছে এবং ভারতবর্ষে অন্য জায়গায় তাদের নানান সেল তারা নানান জায়গায় চলে গিয়ে হাঙ্গামা করেছে। আমরা দেখেছি কাশ্মীরটা অনেকটা এখন বন্ধ হয়েছে, পুরোপুরি বন্ধ না হলে অনেকটাই বন্ধ। এখন আইএসআই তাই বাংলাদেশকে একটা যদি তার দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামে যদি বাংলাদেশকে পাওয়া যায়, তো বাংলাদেশের যে বিরাট অরক্ষিত এলাকা আছে পশ্চিমবঙ্গের সঙ্গে, সেটাকে যদি ব্যবহার করা যায়, এটা কিন্তু আইএসআই এর একটা নির্দিষ্ট পরিকল্পনা। তাই আইএসআই নিঃসন্দেহে এ কাজ করতে গিয়ে তারা মনে করছে যে সমস্ত জঙ্গি বাংলাদেশে আছে তারা জেলের ভেতরে বা জেলের বাইরে, সুতরাং তাদেরকে ব্যবহার করতে হবে। এবং যে সমস্ত জেলের মধ্যে যেগুলো যাদের জঙ্গি শেখ হাসিনা ধরে পুড়ে রেখে দিয়েছিলেন, তাদেরকে আইএসআই নিঃসন্দেহে জানিয়েছে মোহাম্মদ ইউনূসকে তুমি ছেড়ে দিয়েছে। আমরা দেখেছি সব কুখ্যাত জঙ্গিদের সব ছেড়ে দেওয়া হয়েছে এবং তাদের লক্ষ্যই হচ্ছে যে এখন যে তারা ভারতবর্ষে কি করে ঢুকবে, এবং তারা জানে কোন কোন জায়গা আছে, কোন কোন জায়গা অরক্ষিত, কোন কোন জায়গায় রাজ্য সরকারের সহায়তা পাওয়া যায়, কোন জায়গা থেকে কিভাবে ঢুকতে পারা যায়, অস্ত্র নিয়ে হোক আর অস্ত্র ছাড়া ঢুকতে পারা, সেটা সব তাদের লোকদর্পণে আছে। দুর্ভাগ্য আমরা সেগুলোকে জেনেও কিছু করতে পারিনি এবং পশ্চিমবঙ্গকে তারা ব্যবহার করছে এবং পশ্চিমবঙ্গের সঙ্গে তাদের যে অলিখিত চুক্তি বা অলিখিত যদি তাদের সম্বন্ধে পশ্চিমবঙ্গের যারা তাদের সঙ্গে যোগাযোগ করছেন বা এখানে কোনো গন্ডগোল করো না, এবং সাধারণত করে না। যারা কোনো একটা রুটকে ব্যবহার করে, এই রুটে তারা কোনো গন্ডগোল করে না, তারা অন্য জায়গায় গিয়ে করে এবং তারা এখানে তারা ট্রেনিং নিচ্ছে, অস্ত্র সময় করছে, তারা নানান ছদ্মবেশে এখানে কাজ করছে। এখান থেকে অন্য কোথাও যদি কাজ করা যায় তারা সেই ধরনের পরিকল্পনা করছে। আমরা যেটা দেখলাম যে আল কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট আনসারুল্লাহ বাংলাদেশ, এটিবি, তারা তাদের কিছু সদস্য তারা ঢুকে পড়েছে এবং আসাম পুলিশ তারা কিন্তু নজরদারি করছে। আসামের সঙ্গে আমাদের পশ্চিম বাংলাদেশের যে বর্ডারটা আছে, মেঘালয়ের সঙ্গে যে বর্ডারটা আছে, অনেকটাই সুরক্ষিত এবং সেখানকার তাদের যে সেখানে সরকার আছে তারা মনে করছে না যে বাংলাদেশের আতঙ্কবাদীদের আসামে ঢুকতে দিতে হবে। সেটা অনেকটা তারা রোধ করতে পেরেছে বলেই তারা এখন দেখছে যে কারা ঢুকেছে এবং তাদেরকে কি করে চিহ্নিত করা যায় এবং যাদেরকে গ্রেপ্তার করছে তাদের মাধ্যম দিয়ে তারা তদন্ত করে অনেক কিছু জানার চেষ্টা করেছে। দুর্ভাগ্যের ব্যাপার যে তারা তদন্ত করে যেটা জেনেছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে এই আনসারুল্লাহ গ্রুপের কিছু লোকজন তারা রয়েছে। এই সামান্য খবর এইটুকুই তারা পেয়েছে। আমরা দেখেছি মুর্শিদাবাদের নানান জায়গায় তাদের ঘাঁটি কেটেছে। আমরা কিছুদিন আগে কংগ্রেসের বিরাট নেতার কণ্ঠে শুনেছিলাম যে মুর্শিদাবাদ বিপন্ন হতে চলেছে, যে কোনো দিন বাংলাদেশ তাকে টেনে বসতে পারে। সুতরাং মুর্শিদাবাদ যে তাদের প্রথম জায়গা, মুর্শিদাবাদ শুধু না, মালদার কিছু অংশ এবং উত্তর দিনাজপুরের বেশ বড় অংশ যেখানে সংখ্যালঘুরা প্রায় 85% কাছাকাছি বা তারও বেশি, সেই সমস্ত এলাকাকে তারা যে টার্গেট করবে এটা বলাই বাহুল্য এবং সেখানে নানানভাবে তারা টার্গেট করছে, নানানভাবে ছদ্মবেশে তারা রয়েছে। এটা লোকাল পুলিশ যে জানে না তা নয়, লোকাল পুলিশ সবকিছুই জানেন। তাদের যেরকম কাজ করতে সরকার বলে সেভাবেই তারা করে। আমরা জয়নগর কুলতলিতে দেখলাম যে এই সমস্ত ঘটনাগুলো ঘটেছিল, মানে নক্কারজনক ঘটনা, মেয়েদের শ্লীলতাহানি বা খুন বা রেপ, এগুলো ধরে ফেলেছে। এটা আমরা ভালো কাজ তারা করতে পারে, এই নয় যে তারা করতে পারেন, তারা করতে পারে। কিন্তু দেখা যাচ্ছে যে এই আতঙ্কবাদীদের ব্যাপারে তারা অনেকটাই নীরব। তার কেন? যারা এই রেপ কেসকে ধরতে পারে তারা আতঙ্কবাদীদের ধরতে পারে না, তার মানে নিশ্চয়ই তাদের কোনো একটা অলিখিত ইনস্ট্রাকশন আছে, ভাই এদেরকে কিছু করতে যেও না, এরা আমাদের ন্যাচারাল মিত্র, মানে আমাদের স্বাভাবিক বন্ধু, এদেরকে নিয়েই আমাদের এগোতে হবে, এরাই হচ্ছে আমাদের রাজনীতির পুষ্টিদাতা। সুতরাং এইভাবেই কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ যারা আছেন তারা অত্যন্ত দক্ষ অফিসার আছেন, তাদের দক্ষতা প্রশ্নাতীত। যাই হোক, তাদেরকে যদি ব্যবহার না করা হয় তাহলে তাদের যোগ্যতা তো তাদের দেখানোর স্কোপটা নেই। তাদের হয়তো বলছে তোমাদের আমরা অন্যভাবে পুষিয়ে দেবো। যাই হোক, কি তাদের সঙ্গে অলিখিত চুক্তি হচ্ছে আমরা সেটা জানি না, কিন্তু এইটুকুন পরিষ্কার, পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না। পুলিশকে দিক না, দুদিনই পুলিশ বার করে দেবে কে কোথায় আছে। কিন্তু দুর্ভাগ্য
আমরা পুলিশ প্রশাসনকে যেভাবে ব্যবহার করছি, করদাতাদের ট্যাক্স তুলে আমরা পুলিশকে যেভাবে ব্যবহার করছি, সেটা দেখা যাচ্ছে আলটিমেটলি করদাতাদের এগেইনস্টেই চলে যাচ্ছে। কোথায় যদি আতঙ্কবাদের ঘটনা ঘটে, পশ্চিমবঙ্গে না হয়ে যদি আসামেও ঘটে, সেখানে যদি পশ্চিমবঙ্গের কোনো মানুষ যায়, সেও তো বিপদে পড়তে পারে, বা নাও গেলেও আমাদের ভারতবর্ষে কোনো কোনো জায়গায় যদি আতঙ্কবাদ ছড়িয়ে পড়ে, সেটা আমাদের পশ্চিমবঙ্গে আলটিমেটলি ক্ষতি। যাই হোক, যারা রাজনীতি করতে চান, এই সস্তা রাজনীতি করতে চান, গদিতে টিকে থাকতে চান, তারা এইসব তারা বুঝতে পারেন না, তারা এসব কাজ করেন, বুঝেও হয়তো বোঝেন না। তো যাই হোক, আতঙ্কবাদ আমাদের এই বর্ডারকে ঘিরে রেখে দিয়েছে। আমি আশা করব কেন্দ্র যেভাবে কাশ্মীরকে ট্যাকেল করেছে, এবারে কিন্তু তাদের ওরিয়েন্টেশন কিন্তু পাল্টানো উচিত, ইস্টের দিকে চলে আসা দরকার। এবং এই বাংলাদেশের যেভাবে বাংলাদেশের সরকারের যে ভূমিকা আমরা দেখতে পাচ্ছি, আতঙ্কবাদীদের যে ভূমিকা আমরা দেখতে পাচ্ছি, ISI এর নতুন যে কার্যকলাপ শুরু হয়েছে, এই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে 4000 কিলোমিটার বর্ডার আছে, তার মধ্যে প্রায় 1000 কিলোমিটার অরক্ষিত আছে। এই জায়গাতে কেন্দ্রকে ভাবতেই হবে তারা কি করবে না করবে। তারা যদি চুপচাপ থাকে, তা কিন্তু বিপর্যয় কিন্তু পশ্চিমবঙ্গে আসতে বাধ্য। একদিন হয়তো আমরা দেখব মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর হয়তো কাশ্মীরের মতনই হয়ে পড়েছে, যেটা কংগ্রেসের নেতা বলছেন যে কেউ না হয় বাংলাদেশের মধ্যে ঢুকে পড়ে। যাই হোক, আমরা আশা করব সরকার সচেতন থাকবেন এবং আমাদের পুলিশ যারা করদাতাদের পয়সাতেই যাদের নিযুক্ত এবং যাদের দক্ষতা প্রশ্নাতীত, এবং তারা যারা উর্দি পড়েছেন, সংবিধানের নামে শপথ নিয়েছেন, তারা কিন্তু নিজেদের কাজে সচেষ্ট থাকবেন, রাজনৈতিক নেতারা যাই বলুন না কেন। অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ, খুব সুন্দর মূল্যায়ন করলেন আপনি, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।